আপনার প্রশ্নই আমাদের প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই আয়োজন। খবর এবং তার পেছনের খবর বিশ্লেষণ করি আমরা। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সবাইকে সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে মূল্যস্ফীতি নিয়ে। জাতিসংঘের প্রতিবেদন বের হয়েছে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো বিস্তারিত। আবারও তাপপ্রবাহ, হিট অ্যালার্ট জারি করা হয়েছে কয়েকটি জায়গায়, সেই বিষয় নিয়ে আলাপ করব। আর অর্থনীতি নিয়ে যে রাজনৈতিক বক্তব্য, সেই প্রসঙ্গেও আমরা কথা বলবো। এবং এই তিনটি বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ যিনি অতিথি আছেন তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই আমরা আসলে জাতিসংঘের যে প্রতিবেদন, WPF তাদের যে প্রতিবেদন, সেটি নিয়ে কথা বলতে চাই। তারা আসলে এবার যেটি বলল যে খাদ্য ঝুঁকিতে থাকা মানুষের যে সংখ্যা সেটি বেড়েছে। এর আগে তারা গত এপ্রিল মাসে একটা প্রতিবেদন দিয়েছিল, গত মাসেই বলছিল তখন যে 68% মানুষ টিকে থাকতে ব্যয় কমিয়েছে, 43% মানুষ বাকিতে খাবার কিনছে, 22% মানুষ চিকিৎসা খরচ কমিয়েছে, 13% মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে। এটি ছিল গত মাসের প্রতিবেদন। আর এবার তারা আসলে যে কথাটি বলছে সেটি হচ্ছে 2000 থেকে 3000 টাকায়, মানে আগে ছিল 1851 টাকা, এখন প্রায় 3000 টাকা করে দাঁড়িয়েছে প্রতি জনের খাবারের যে খরচ সেটি। এই যে আগের যে হিসাবের সাথে এই হিসাব তারা একটি তুলনা করেছে, যেটি 1851 টাকা ছিল 2022 সালে, আর এখন হচ্ছে প্রায় 3000। এটা হচ্ছে এখন, অর্থাৎ 2 বছরের মধ্যে এই এত টাকা বেড়ে গেছে। এখন এই মূল্যস্ফীতি কমানোর জন্য উপায়টা কি, আর মানুষের জন্য কোনো ধরনের সাজেশন আছে কিনা আপনার নিজের অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য? যেই হিসেবগুলো তারা দিয়েছে এগুলোর তো ভিত্তি আছে, যে নিশ্চয়ই তারা মার্কেট স্টাডি করেছে। যেমন আমরা সাধারণ মানুষ হিসেবে যেটা দেখি যে হ্যাঁ, বাজারে তো জিনিসপত্রের দাম বেড়েছে, এতে তো কোনো সন্দেহ নেই। এই যে জিনিসপত্রের দাম বাড়ার নানা কারণের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ধরেন বৈশ্বিক সংকট তো আছে, ইউক্রেন যুদ্ধ আছে, তারপরে আপনার এই যে ডলারের মূল্য বৃদ্ধি আছে, তারপরে হচ্ছে বাজারে কিছু কিছু কারসাজিও আছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু বাজার দরটা একটু চড়া। সরকার নানাভাবে চেষ্টা করছে সেই বাজার দরটাকে নিয়ন্ত্রণ করার জন্যে। এখন সেই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কতটুকু সাফল্য এসেছে সেটা বলা মুশকিল, কারণ হচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু আপনি বাজারে গেলে বাজারের দরটা সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। তো সরকারের চেষ্টা সত্ত্বেও তাহলে সেক্ষেত্রে আমাদেরকে খতিয়ে দেখতে হবে যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন অর্থনীতি সমিতির সভায়, সেখানে উনি বলেছেন যে হ্যাঁ, উনিও কিন্তু স্বীকার করেছেন আমরা একটা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, এই সংকট থেকে আমরা নিশ্চয়ই বেরিয়ে যাব। তো সেই সংকট থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শক্ত হাতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার পাশাপাশি তাকে যে সাপোর্টগুলো করা দরকার, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তো বাংলাদেশ ব্যাংক কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে কিনা, সে যে পলিসি ডিসিশানগুলো নিচ্ছে সেই পলিসি ডিসিশানগুলো আমাদের অর্থনীতির জন্য কতটা ফলদায়ক হচ্ছে, তো এই বিষয়গুলো দেখা। তারপরে হচ্ছে যে এই যে বাজারে কারসাজি আছে কিনা, কারসাজি যদি থাকে এই মূল্য বৃদ্ধির ক্ষেত্রে আমাদের যে প্রতিযোগিতা কমিশন করা হয়েছে সেই প্রতিযোগিতা কমিশন কতটা কার্যকরী। যেমন ধরেন অর্থনীতিবিদরা বলেন যে এটা তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ব্যাপার, কিন্তু কোথাও কোথাও যদি আর্টিফিশিয়ালি সাপ্লাই ডিমান্ডকে ম্যানিপুলেট করা হয়, সেটা দেখবার জন্য যে রেগুলেটরি বডি আছে, যেমন ধরেন প্রতিযোগিতা কমিশন একটা গুরুত্বপূর্ণ বডি হতে পারে, সেটার তো কার্যক্রম এখনও সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তারপরে ধরেন ভোক্তা অধিকার কমিশন যেটা আছে সেটা মাঝে মাঝে কাজ করছে, বাজারে অভিযান চালাচ্ছে। তো খুচরা বাজারে অভিযান চালানোর চাইতে একেবারে আপনার যারা মূল সাপ্লায়ার, যেমন ধরেন যারা মজুত করে, যারা সাপ্লাই করে, সেই জায়গাটাতে নজর দেয়া, যে সেই জায়গাটাতে নজর দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু সেটা কতটা ইফেক্টিভ হয়েছে, এই সমস্ত বিষয়গুলো। তবে আশাব্যঞ্জক দিক হলো যে এটা সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যেই আছে, যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, দ্রব্যমূল্যকে মানুষের আয়ত্তের মধ্যে আনা, এটা সরকারের প্রায়োরিটির মধ্যে আছে। কিন্তু এই মুহূর্তে সারা পৃথিবীতেই দ্রব্যমূল্য
আগের চাইতে অনেক বেশি। অনেক দেশ, তবে কেউ কেউ এটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে, খাদ্য মূল্যস্ফীতি কমিয়ে আনতে পেরেছে। আমরা এখনো সেই জায়গাটায় কমাতে পারিনি। তা আমার মনে হয় যে আমাদের যে বাংলাদেশ ব্যাংক আছে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আছে, আমাদের অর্থনীতিবিদদের পরামর্শ নিয়ে এক্ষেত্রে আপনার বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক একযোগে কাজ করতে পারে এক্ষেত্রে। এ বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী তিনি আসলে যখন মন্ত্রী হন আর কি, দায়িত্ব পেয়েই তিনি বলেছিলেন যে তিনি এই সিন্ডিকেটকে এভাবে মাথাচাড়া দিয়ে উঠতে দেবেন না, কিন্তু তারপরেও আমরা সেই দৃশ্যটি দেখিনি। ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক পিআরআই, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনার কাছে আসলে যেটি জানতে চাই, মানে এই মুহূর্তে কার কি করণীয় আছে, সাধারণ মানুষের তাদের দিক থেকে কিছু করবার আছে কিনা, আর এই বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সবাই মিলে আসলে কি কি পদক্ষেপ নিলে আমাদের এই সংকটটাকে আমরা মোকাবেলা করতে পারবো? ধন্যবাদ। আমি প্রথমেই বলবো যে সাধারণ মানুষ কষ্টে আছে, এটা নিয়ে দ্বিমতের কিছু নাই। এবং এই কিছু কিছু আমরা যখন মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স মাপা হয়, সেটার যে ভিত্তি, সেটার সাথে সাধারণ মানুষের কষ্টকে যেটা এখানে তুলে ধরা হয়েছে, যে বিশেষ বিশেষ পণ্য যেগুলো সাধারণ মানুষ বেশি ভোগ করে বা প্রয়োজন, তাদের জন্য নিত্য প্রয়োজন, সেই জিনিসগুলোর দামটা আপেক্ষিকভাবে বেশি বেড়েছে। এবং সেই কারণে যে তথ্যটা এখানে চলে আসছে সেটা হচ্ছে যে মূল্যস্ফীতির চাইতে অনেক বেশি মূল্য বৃদ্ধি হয়েছে এই নিত্য প্রয়োজনীয় এই পণ্যগুলোর ক্ষেত্রে। এখানে সরকারকে একটু বিশেষভাবে প্রচেষ্টা নিতে হবে। একটা তো প্রচেষ্টা হচ্ছে জেনারেলাইজড, সেটা হচ্ছে যে মূল্যস্ফীতিকে কমানোর জন্য মুদ্রানীতিকে ব্যবহার করা এবং সংকোচনমূলক অর্থনীতি ব্যবহার করা, যেটা বাংলাদেশ সরকার অনেকদিন করে নাই। তবে রিসেন্টলি, অতি সম্প্রতি, বেশ কিছু মানে কয়েকদিন ধরেই বলবো, গত এক সপ্তাহ বিশেষ করে, তারা প্যারাডাইম শিফট করেছে তাদের পলিসিতে। ইন্টারেস্ট রেটকে লিবারালাইজ করেছে, এক্সচেঞ্জ রেটকে লিবারালাইজ করেছে। তারা বলেছে যে বাজেট ছোট আকারের হবে এবং গত বছরের বাজেটের চাইতে ছোট আকার, মানে রিয়েল টার্মসে কমবে, বাড়বে না। তো এই প্রতিশ্রুতিগুলো তাদের যে কন্ট্রাকশনারি ইকোনমিক পলিসির স্ট্যান্স, সেটার সাথে সঙ্গতিপূর্ণ। কিন্তু এটা তো রেজাল্ট আসতে সময় লাগবে, সেটা একটা বিষয়। রেজাল্ট আসতে অনেক সময় লাগবে, অন্তত কারো 6 মাস, 7 মাস, 10 মাস লেগে যেতে পারে। বাট ইন দ্য মিন টাইম আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের কিছু কিছু পণ্য খুবই প্রাইস ভোলাটাইল। এই যে কাঁচামরিচ কালকে ছিল 50 টাকা, আজকে হয়ে গেছে 150 টাকা। কেন? এবং এই যে ডিমের দরের কথা বলি, মাছের দরের কথা বলি, এগুলো কিন্তু খুবই হাইলি ভোলাটাইল হয়ে গেছে। এটার মূলে কিন্তু আছে আমাদের, আমি বলবো যে আমাদের সংরক্ষণ ব্যবস্থা দুর্বলতা, যেটা বাজার ব্যবস্থারই একটা পার্ট। আমরা সংরক্ষণ করতে সেভাবে বিনিয়োগ করি নাই। কেন কাঁচামরিচের দাম একদিন বৃষ্টি হলে পরের দিন বেড়ে যাবে? কেন স্টকে থাকবে না? হিমাগারে কেন আমরা কাঁচামরিচ রাখতে পারি না? আমাদের ফলমূল পচে যায় কেন? আমরা সেগুলোকে সংরক্ষণ করে আমরা যখন দামটা একটু বাড়ে তখন আমরা নিয়ে আসতে পারি না বাজারকে স্টেবিলাইজ করার জন্য। এটা আমাদের ব্যর্থতা। পৃথিবীর সব দেশেই কিন্তু এখন কোল্ড চেইন ডেভেলপ করেছে, প্রত্যেকটা পণ্যের জন্য কোল্ড চেইন আছে। আমরা শুধু এক আলুকে কোল্ড চেইনের মধ্যে ঢুকিয়ে বসে আছি এখন পর্যন্ত, অন্য কিছুকে সেখানে ঢুকাচ্ছি না। আবার কিছু কিছু আইনও আছে যেগুলো খুবই সাংঘর্ষিক। যেমন সেদিন দেখলাম যে ডিমের জন্য, ডিমকে যদি কেউ সংরক্ষণ করে সেটা নাকি ব্যয়। সেটা হবে কেন? একটা পণ্যকে সংরক্ষণ করা, যখন সস্তার সময় কিনবে এবং যখন উচ্চ মূল্য হবে তখন ছাড়বে, এইভাবেই তো মার্কেট স্টেবিলাইজেশনটা হয়। যখন দামটা বেশি হয় তখন সরবরাহ বেশি আসলে দামটা অত বেশি বাড়ে না। কিন্তু আমরা যদি সংরক্ষণ করতে না দিই ডিম, তাহলে ডিমের জন্য অবশ্যই উঠানামা করবে বাজার প্রকৃতির সাথে। গরম পড়লে পরে ডিম পচবে, দাম বাড়বে। শীত পড়লে পরে ডিমটা ভালো থাকবে, দাম কমবে। আবার যখন বার্ড ফ্লু আসবে তখন দাম হঠাৎ করে ঠাস করে বেড়ে যাবে। কিন্তু এই সংরক্ষণ ছাড়াও তো আরেকটা বিষয় আমাদেরকে ভীষণ চিন্তায় ফেলে, সেটি হচ্ছে বাজারের সিন্ডিকেট। সেটিকেও তো আমরা ঠিকমতো মানে মোকাবেলা করতে পারছি না। সিন্ডিকেশন জিনিসটাকে আমরা একটু বেশি ওভার জেনারেলাইজ করে ফেলি। কাঁচামরিচে কোনো সিন্ডিকেশন থাকা সম্ভব না। ডিমের ক্ষেত্রেও
এটা এই ক্ষেত্রে ব্রয়লার ডিমের ক্ষেত্রে মানে ওই ছোট ছোট বাচ্চা হওয়ার ক্ষেত্রে হয়তো থাকতে পারে, কিন্তু ডিমের প্রোডাকশন, ডিমের বিক্রি এখানে খুব একটা কিছু করার সম্ভাবনা নেই। কিন্তু যেখানে হয় সেটা আমি বলি, সেটা হচ্ছে চিনির ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের ভোজ্য তেলের ক্ষেত্রে, এগুলোতে কিন্তু সিন্ডিকেশন হওয়া সম্ভব। কারণ এখানে বড় বড় কর্পোরেশন, 5-6টা কর্পোরেশন, তারা এক একজনের ক্যাপাসিটি আছে 20,000 30,000 টন করে ভোজ্য তেল নিয়ে আসে, তারপরে এখানে প্রসেস করে। চিনি নিয়ে আসে 30,000 টন 50,000 টন নিয়ে এখানে প্রসেস করে। সাধারণ ছোটখাটো মিডিয়াম সাইজ বিজনেসম্যানের ক্ষেত্রে 1-2 হাজার টন বা 500 টন এনে এই বাজারে তারা কম্পিট করতে পারবে না। কাজে এখানে একটা ন্যাচারাল মনোপলি আছে। এই জায়গায় রেগুলেটরকে অবশ্যই খুব মানে খুব নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে ওইসব প্রতিষ্ঠানকে যারা বাই নেচার মনোপলিস্টিক। কিন্তু যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ক্রেতা বিক্রেতা আছে, সেখানে কিন্তু সিন্ডিকেশন করে মার্কেটকে ম্যানিপুলেট করার মতো সক্ষমতা কারো থাকবে, এটা আমরা বিশ্বাস করি না অর্থনীতিবিদ হিসেবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া কিছু যোগ করতে চান কিনা ওনার কথার সঙ্গে? না, আমি মোটামুটি তো একমত। উনি যে কথাগুলো বললেন যে সরকার তো উদ্যোগ নিচ্ছে, যে ইতিমধ্যে বড় ধরনের পরিবর্তন এনেছে তার যে পলিসিতে, তো সেই পলিসির জায়গা পরিবর্তনের সুফল পেতে আমাদের সময় লাগবে, কিন্তু পাশাপাশি বাজারের উপর নজর রাখতে হবে। কারণ এখানে মানুষের আস্থাহীনতার সংকটটা যদি তৈরি হয় সেটাও কিন্তু ভয়ঙ্কর হবে। তো সেই কারণে বাজারের উপরে সরকারের তীক্ষ্ণ নজর দরকার, রেগুলেটরি প্রতিষ্ঠানগুলোর তীক্ষ্ণ নজর দরকার। কারণ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে সেই কষ্টটা আমলে নিয়ে সেই কষ্টটা যাতে না বাড়ে এবং সেই কষ্টটা যাতে কমানো যায়, সেটার জন্য যে সরকার কাজ করছে সেটাও কিন্তু মানুষের জানতে হবে। এক্ষেত্রে ডক্টর আহসান এইচ মনসুর, আপনি একটি কথা বলছিলেন যে 7 থেকে 10 মাস পরে, মানে 7 থেকে 10 মাস লেগে যেতে পারে এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্যে। তো আমরা কি বলতে পারি যে 10 মাস পরে অবস্থা মানে স্বাভাবিক হবে? ইফ অ্যান্ড বাট থাকে সবসময়। একটা হচ্ছে যে পলিসিগুলো তো সরকার ঘোষণা করেছে গত সপ্তাহে, এটাকে কিন্তু নির্মোহভাবে বাস্তবায়ন করতে হবে। এখন আমি ঘোষণা করলাম, কিন্তু বাস্তবায়নের সময় যখন দেখলাম যে পলিটিক্যাল প্রেশার আসলো, আমি আবার সেখান থেকে সরে আসলাম, তাহলে কিন্তু এটা সঠিকভাবে এটা প্রয়োগও হবে না এবং আমরা যে আশানুরূপ ফল সেটা হয়তো নাও পেতে পারি। আমি আশা করব যে সরকার যেন সঠিকভাবে প্রয়োগ করে। কিন্তু আমি কিন্তু অলরেডি সব ডিস্টার্বিং সাইন্স দেখছি। যেমন আমরা দেখেছিলাম যে মার্জার এন্ড অ্যাকুইজিশন ব্যাংকগুলোর ক্ষেত্রে বেশ বাংলাদেশ ব্যাংক খুব সুন্দরভাবে মানে তড়িঘড়ি করে করছিল, আগাচ্ছিল, কিন্তু হঠাৎ করে রাজনৈতিক চাপ আসলো এবং সবকিছু ভেস্তে চলে গেল। এখন কিন্তু আর শোনা যাচ্ছে না। আবার গতকাল দেখলাম যে এফবিসিসিআই এবং এই বড় বড় শীর্ষ বিজনেস কমিটির সাথে বিজনেসের পরে গভর্নর সাহেব বললেন আমরা 14% উপরে ইন্টারেস্ট যেতে দেব না, তাহলে কিভাবে বাজার ভিত্তিক হবে? এই জায়গাগুলো কিন্তু আমাকে সাংঘর্ষিক স্টেটমেন্ট থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাকে কাজ করতে দিতে হবে বাজারকে প্রকৃতভাবে। আমার পলিসি শিফট আনার, সেটাকে বাস্তবায়ন তো করতে হবে সঠিকভাবে, তা না হলে তো রেজাল্ট আসবে না। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ কেবল সিদ্ধান্ত নয়, বাস্তবায়নও করতে হবে, তাহলে হয়তো বা এই মূল্যস্ফীতি আমরা কমাতে পারবো। এই পর্যায়ে আর এই বিষয় নিয়ে কথা বলবার সুযোগ নেই, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফেরার পরে আমরা আবারও যে তাপ প্রবাহ শুরু হচ্ছে সেই প্রসঙ্গে আলাপ করব। ফিরছি কিছুক্ষণের মাঝে। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। দর্শক, আপনারা সবাই জানেন গত 31 মার্চ থেকে শুরু করে এই 6 মে পর্যন্ত টানা 37 দিন সারা দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ একদম টানা চলেছে। কোথাও কম হয়েছে, কোথাও বেশি হয়েছে, এবং এর মধ্যে দেখা গেছে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা যেটি হয়েছিল সেটি হচ্ছে 43.8 ডিগ্রি গত 30 এপ্রিল এটি দেখা যায়। আর আজকে শুক্রবার 39.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ঢাকার যে তাপমাত্রা সেটি। আর এই যে গত সোমবার থেকে আবারও আমরা দেখতে পেলাম তাপপ্রবাহ শুরু হয়েছে, কিন্তু গত বুধবার আবহাওয়া অধিদপ্তর 2 দিনের হিট অ্যালার্ট জারি করলো। এরপরে দেখা যাচ্ছে এই শুক্রবার অর্থাৎ আজকে থেকে আরও 2 দিনের যে হিট অ্যালার্ট সেটি জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই হিট অ্যালার্টের বিষয়ে আমরা কথা বলতে চাই। তাপপ্রবাহ চলছে মোটামুটি মাস 2 ধরে,
সেই প্রসঙ্গে আলাপ করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ডক্টর আতিক রহমান, পরিবেশ বিজ্ঞানী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আর অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনি তো আছেনই, আপনাকেও স্বাগত। ডক্টর আতিক রহমান, শুরুতে আপনার কাছে আসলে জানতে চাই, বলা হচ্ছে যে 20 তারিখের পরে বৃষ্টি নামলে আবারও একটি স্বস্তি ফিরে পাওয়া যেতে পারে। এই তাপ প্রবাহের আসলে কারণটা কি? ডক্টর আতিক রহমান, আনমিউট করে নিতে হবে, সম্ভবত মিউট আছে। শুনতে পাচ্ছেন? যে এখন শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আমাদের বাংলাদেশে এই সময় চৈত্রের শেষ প্রায় প্রচন্ড গরম পড়ে এবং আমাদের তাপ প্রবাহ অন্যান্য বছরের চেয়ে এবছর বেশি, এই অর্থে যে যে পরিমাণ বৃষ্টি এই সময় হওয়ার কথা ছিল সেই পরিমাণ বৃষ্টি এখনো হয়নি। তার প্রধানত কারণ হচ্ছে উপরি মেঘে, আমাদের আকাশের উপরে যে মেঘটা হয় সেটা ফর্মেশন হয়েছে, কিন্তু নিচে তাপ এত ছিল যে নিচ থেকে তাপ যে সেই মেঘকে বৃষ্টিতে পানিতে নামতে মাটিতে নামতে দেয়নি, উপরে আবার এভাপোরেট করে চলে গেছে। তো আমার মনে হয় প্রচুর বৃষ্টি হতে নিচের টেম্পারেচার একটু না কমলে সে বৃষ্টি পানি হয়ে মাটিতে আসতে পারবে, সেই ক্ষমতাটা এখনো তাদের জোগাড় হয়নি। কিন্তু আশা করি আগামী 2-4 দিন যদি বৃষ্টি তাপমাত্রা এইরকম চলে এবং তারপরেও নিচ থেকে কিছুটা তাপ কমে, তাহলে হয়তো আমরা বৃষ্টি দেখতে পাবো, যার ফলে সামগ্রিক অবস্থা, মানুষের অস্থিরতা এবং এত টেম্পারেচার 42-43 ডিগ্রি টেম্পারেচার স্বাভাবিক জীবনের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের জন্য প্রচন্ড ক্ষতিকর। বেশিরভাগ লোক আমাদের গ্রামাঞ্চলে এবং শহরে বস্তিতে টিনের ঘরে থাকে, সেই টিনের ঘরের তাপমাত্রা আরো বেড়ে যায়। কিছু অট্টালিকায় কিছুটা কম থাকলেও কিছুটা বাতাস পেতে পারে, কিন্তু সে বাতাসও প্রচন্ড গরম। সব অর্থে আমাদের একটা হিট ওয়েভ চলছে এবং সেটা বর্তমান যে হিট ওয়েভটা সরকার বলেছেন বা মেট্রোলজিক্যাল অফিস, সে তার আজকে দ্বিতীয় দিন চলছে, আরো কয়েকদিন চলবে বলে মনে হয়। জলবায়ু পরিবর্তনের সাথে এই যে আমাদের এখানে হিট অ্যালার্ট জারি হয়েছে, সেটির কোনো ধরনের সম্পর্ক আছে কিনা? কারণ এটি তো আসলে একদিনে হয়নি, দীর্ঘদিনের বিষয়। হিমালয়েও আমরা শুনছি বরফ গলছে, তো এবার যদি সেই বরফ বেশি গলে তাহলে বন্যারও একটা আশঙ্কার কথা অনেকে বলছেন। তো এবার কি বন্যাও বেশি হতে যাচ্ছে কিনা? সামগ্রিকভাবে এগুলো কানেক্টেড, আপনি ঠিকই বলেছেন। এগুলো একটার সঙ্গে একটা সম্পর্কিত। আমাদের হিমালয়, বাংলাদেশ, বড় 3টা নদী, পদ্মা, মেঘনা, যমুনা, তার অসংখ্য শাখা প্রশাখা, সেই সমস্ত আমাদের প্রায় সব গ্রামের ধারে কাছে দিয়ে একটা খাল যায় বা পানির অবস্থান যেখানে ওই নদীগুলির সঙ্গে কানেক্টেড। অর্থাৎ বাংলাদেশ, বিশেষ করে দক্ষিণাঞ্চল, একটা ক্রিসক্রস, একদম কাটাকাটি ভাবে যেন প্রচুর খাল রয়ে গেছে। সেই জন্যে আমাদের সাধারণ জীবনে পানিটা প্রচুর ভাবে আসে এবং হিমালয়ের যে উচ্চ তাপমাত্রা, হিমালয়ের বরফ আরো বেশি গলতে শুরু করেছে, সেই পানিটা নেমে আসবে। সেই পানিটা আস্তে আস্তে তার যে নিম্ন তাপমাত্রা সেটা আর থাকবে না, উষ্ণ তাপমাত্রা হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে বইবে, তখন আবার আমাদের বন্যাও দেখা দিতে পারে। অতএব আমরা একটা সমূহ বিপদের ভেতরে আছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। এই তাপ প্রবাহের মানে এখন যে তাপ প্রবাহটা চলছে এটাকে বলা হচ্ছে মাঝারি তাপ প্রবাহ, 38 থেকে 40 ডিগ্রির মধ্যে। তো এই তাপ প্রবাহের মধ্যে মানে অনেক ধরনের সতর্কতা তো অনেকে অবলম্বন করছেনই, কিন্তু তারপরেও সাধারণ মানুষ আর কি করতে পারে, আর সেই সঙ্গে সরকারের কি কোনো ধরনের কিছু করার মানে সুযোগ আছে কিনা? দেখেন, এই যে তাপ প্রবাহটা যে হচ্ছে, এই তাপ প্রবাহটা যে হঠাৎ করে হচ্ছে তা তো না, এটা অনেক দিনের কর্মকাণ্ডের ফসল। কি ধরনের কর্মকাণ্ডের ফসল? কিছু বৈশ্বিক পরিবর্তন হয়েছে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, এল নিনোর প্রভাবে এই ধরনের কিছু ঘটনা ঘটছে। আর আমাদের কিছু দেশীয় কর্মকাণ্ড আছে, সেটা হচ্ছে ধরেন আমাদের প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, আমরা
বৃক্ষ নিধন করছি, তারপরে ধরেন আমাদের এখন এয়ার কন্ডিশন ব্যবহার করার মাত্রা অনেক বেড়েছে, তো এই যে গ্রিন হাউস গ্যাস আগের চাইতে অনেক বেশি তৈরি হচ্ছে। তারপরে ধরেন ঢাকা শহরের কথা যদি আপনি চিন্তা করেন, জলাধারের পরিমাণ আগের চাইতে অনেক কমে গেছে। তো এরকম নানা ধরনের ফ্যাক্টরের ফলেই কিন্তু আজকে এই যে মানে প্রতি বছরই আমাদের গড় তাপমাত্রা বেড়েই চলেছে। তো এই গড় তাপমাত্রা যখন বেড়ে চলেছে, এটাকে তো আর আপনি হঠাৎ করে থামাতে পারবেন না। আপনাকে এটার জন্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কি? একটা হচ্ছে যে আপনি পরিবেশ বান্ধব কর্মসূচি গ্রহণ করা। যেমন ধরেন আপনি যদি এয়ার কন্ডিশনারও ব্যবহার করেন, সেটাও যাতে পরিবেশ বান্ধব হয়। তারপরে ধরেন বৃক্ষরোপণ, পরিবেশ বান্ধব হবে এখন নানা ধরনের টেকনোলজি আছে, যেমন ধরেন এই যে আমি শুনতে পাই যে এটা হয়তো এয়ার কন্ডিশনিং নিয়ে যারা কাজ করেন তারা আরও ভালো বলতে পারবেন। কোনো এয়ার কন্ডিশনার আছে কম আপনার বিদ্যুৎ ব্যবহার করে, যেগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এরকম কিছু কিছু এয়ার কন্ডিশনার আছে। তো তারপরে আপনার এই যে গাছ লাগানো, পরিবেশকে রক্ষা করা, সেই দিকে উদ্যোগ গ্রহণ করা। আপনি যদি প্রচুর পরিমাণে গাছ লাগান, এবং গাছ লাগানোর ক্ষেত্রেও আপনাকে চিন্তা করতে হবে যে কোন ধরনের গাছ আমি লাগাবো। সব গাছ কিন্তু আপনাকে স্বস্তি দেবে না। আমরা অনেক গাছ লাগিয়েছি, কিন্তু আমরা কি জেনে লাগিয়েছি? তো যেই গাছগুলো আপনার জলবায়ুকে শীতল রাখবে, আপনার এই যে পুরো এনভায়রনমেন্টটাকে শীতল রাখবে, সেই ধরনের গাছের দিকে আপনাকে যেতে হবে। তো তারপরে হচ্ছে যে আপনার যে জলাধার, যেখানে যেখানে জলাধার আছে সেগুলোকে রক্ষা করা। কারণ হচ্ছে যে আপনি যখন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে সেগুলো ভরাট না করে সেগুলোকে রেখে সেভাবে ডিজাইন করা, আর্কিটেকচারাল ডিজাইন, সবই এগুলো হচ্ছে লং টার্ম পরিকল্পনা। এখন শর্ট টার্মে এখন আমি সাধারণ মানুষ কিভাবে মোকাবেলা করব? অবশ্যই যেটা আমাদের হেলথ এক্সপার্টরা যেটা বলছেন সেটা হলো যে আমরা রোদে কম যাওয়ার চেষ্টা করব। কিন্তু যারা শ্রমজীবী মানুষ তাদেরকে তো প্রতিনিয়তই রোদে যেতে হয়। তো সেক্ষেত্রে আপনি স্যালাইন, পানি পর্যাপ্ত পরিমাণে পান করা, এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থাগুলো গ্রহণ করা। সেক্ষেত্রে ধরেন আমরা যারা আছি বা স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের জন্যে পানির ব্যবস্থা করতে পারি, স্যালাইনের ব্যবস্থা করতে পারি, এই ধরনের ব্যবস্থা অনেকে করেছেন। এই যে সর্বশেষ যে হিট ওয়েভটা গিয়েছে, তো এই হিট ওয়েভের সময়ও এটা আমরা করতে পারি। ছাতা ব্যবহার করতে পারি যাতে আমরা এই তাপমাত্রা থেকে মুক্ত থাকতে পারি। নিজেকে সুস্থ রাখার চেষ্টা করা, এবং পাশাপাশি সরকারের কাজ যেটা হচ্ছে যে পরিবেশ বান্ধব যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো যাতে মানুষ গ্রহণ করে সেগুলোকে উৎসাহিত করা, এবং যারা না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এবং যেই কাজগুলো করলে আমাদের পরিবেশটা শীতল থাকবে সেইটার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। আর বৈশ্বিক যে পরিবর্তন হয়েছে সেটাতে তো আমাদের একার কোনো কিছু করার নেই, সেটা নিয়ে সারা বিশ্বই তৎপর আছে। আর বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ক্লাইমেট চ্যাম্পিয়ন হিসেবে একটা ক্লাইমেট ফান্ডও তিনি করেছেন। তো সারা পৃথিবী মিলে এই যে আপনার গ্রিন হাউস গ্যাসের যে উৎপাদন সেটাকে কমিয়ে আনা, উন্নত দেশগুলো অনেক বেশি উৎপাদন করে, তারা যাতে সেই জায়গাটা নিয়ন্ত্রণ করে। তো এগুলো দীর্ঘমেয়াদী ব্যাপার, সেই জন্য আপনার সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আসলে একার পক্ষে কিছুই করা সম্ভব না, অন্তত এই সমস্যা সমাধানের ক্ষেত্রে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং ডক্টর আতিক রহমান আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে অর্থনীতি নিয়ে রাজনৈতিক যে বক্তব্যগুলো রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলাপ করব। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। এই পর্যায়ে আমরা কথা বলতে চাই অর্থনীতি নিয়ে রাজনৈতিক বক্তব্য। এই প্রসঙ্গে আজকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি করেছিলেন জিয়াউর রহমান। যদি সেই সময় সংস্কৃতি তৈরি হয়ে থাকেও, তো এখনকার অবস্থাটা কি? গত বছরও এপ্রিল মাসে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল একটি গণমাধ্যমে যে 20 ঋণ খেলাপি ধরাছোঁয়ার বাইরে, শীর্ষ 20 ঋণ খেলাপি তারা আসলে ধরাছোঁয়ার বাইরে। এবং কয়েকদিন আগেও আমরা দেখেছি যে অর্থনৈতিক একটি প্রতিবেদন বেরিয়েছে যেখানে বলা হচ্ছে বড় বড় ঋণ খেলাপিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন, ছোট ছোট ঋণ খেলাপি যারা তাদেরকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যারা আমানতটা রাখছেন ব্যাংকে তাদের সেই টাকার একটা বড় অংশই এই যারা ঋণ খেলাপি তারা আসলে নিয়ে আর ফেরত দিচ্ছেন না।
তো যদি আমরা রাজনৈতিকভাবেও বিশ্লেষণ করি তাহলে এই ঋণ খেলাপির বিষয়টা শুধুমাত্র যে জিয়ার আমলে ছিল বা একটা নির্দিষ্ট সময় ছিল, বিষয়টা কি সেরকম নাকি সবসময়ই ছিল, নাকি কখনো বেড়েছে কখনো কমেছে, আমরা সেই হিসেবটা কষি? না, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হলো এইটা শুরুটা কোথায়, যে বাংলাদেশের ইতিহাসে এটা শুরুটা হয়েছিল জেনারেল জিয়ার সময়কালে, সেটা উনি বলেছেন। তো তারপরে ওই সময় শুরু হয়ে আপনার এরশাদের আমল, তারপরে এটা ক্রমান্বয়ে চলেছে। তো এখনও অনেকেই ঋণ খেলাপি আছেন। এই ঋণ খেলাপি হওয়ার ক্ষেত্রে যেই বিষয়গুলো কাজ করে, যেমন একটা কমন বিষয় হচ্ছে যে যেই ব্যাংক ঋণ দেয় সেই ব্যাংকের কর্মকর্তারা যদি জড়িত না থাকেন তাহলে খেলাপি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। কারণ হচ্ছে খেলাপি হয় কীভাবে, ধরেন মানুষ যখন ঋণ নিতে যায়, ঋণের বিপরীতে তো তাকে একটা কোলাটেরাল দেখাতে হয়, একটা জমি দেখাতে হয় বা কোনো কিছু একটা দেখাতে হয় যেটার বিপরীতে সে ঋণ নিচ্ছে। তো বেশিরভাগ সময় মানুষ জমি দেখায়। ধরেন সে 10 কোটি টাকার জমি দেখিয়ে সে 100 কোটি টাকা লোন নেয়। তো তাহলে সে যদি কখনো দেউলিয়া হয়ে যায় তাহলে আপনি ওই 10 কোটি টাকার জমি নিয়ে নেন। তো এক্ষেত্রে ব্যাংকের কর্মকর্তারাও জড়িত থাকে। তো তারপরে কখনো কখনো আপনার রাজনৈতিক প্রেশার থাকে। আবার এই ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু সবসময় যে ব্যাংকগুলো সক্রিয় থাকে বা ব্যাংকগুলোর পক্ষে সম্ভব হয় ব্যবস্থা নেওয়া, সেটাও সম্ভব হয় না। তো সেই জন্যে আপনি এইবারে যদি বাংলাদেশ আওয়ামী লীগের যে ম্যানিফেস্টো দেখেন, সেখানে কিন্তু স্পষ্টভাবেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তারপরে ব্যাংকের অর্থ যারা আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তো এখন আমাদের দেশের অর্থনীতির স্বার্থে এবং দেশের অর্থনীতির ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে সেইটা মোকাবেলার স্বার্থেও এই যে বড় বড় ঋণ খেলাপি যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা জরুরি। যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তার নির্বাচনী ম্যানিফেস্টোতে, যেটার ভিত্তিতে সরকার ক্ষমতায় এসেছে, সেইটা যদি বাস্তবায়ন করে এবং এই ঋণ খেলাপিদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করে, তাহলে আপনার এটা কিন্তু সবাইকে একটা বার্তা পৌঁছে দেবে যে এইভাবে জনগণের আমানতের অর্থ নিয়ে আপনি লোপাট করে দেবেন, সেটা করা যাবে না। সরকার সেটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। এই ব্যাপারে কঠোর হবেন, সেটি আসলে আমাদের প্রত্যাশা। শুধুমাত্র কোথা থেকে উৎপত্তি হলো সেটা না ভেবে এখন আসলে যে অবস্থা রয়েছে সেটিকে নিশ্চয়ই কঠোর হাতে দমন করবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকে আসলে শেষ করতে চাই, কারণ আর সময় নেই এই বিষয়ে আলাপ করবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য, এবং দর্শক আপনারা যারা ছিলেন এতক্ষণ আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। শেষ করছি আজকের মতো। শুভরাত্রি।